शादियों का सोग मना ना फजूल था, बर्बादियों का जश्न मनाता चला गया, मैं जिंदगी का साथ निभाता चला। হঠাৎ করে প্রচন্ড ব্যস্ত হয়ে গেছি। আসলে প্রচুর টাইম নষ্ট করেছি না। I try to make up for that. মানুষ ভিড় করে যখন আমার তো ভালোই লাগে। কারণ আমি সাকসেসটাও হ্যান্ডেল করতে পারিনি। কারণ I was a drug addict then. সেই সময় সেটার সমস্যা হিসেবে চলে আসে, একটা বড় হয়ে যায় কাজের ক্ষেত্রে। অনেকে খুব যন্ত্রণায় আছেন। হুম। আ ঠিক সময়ে ঠিক জিনিস হচ্ছে না, কাজ আটকে আছে, রাস্তায় বেরোলে কিটির-মিটির। আর যা কিছু হয়েছে আমার এই ৫ ফুট ৭ ইঞ্চির হাইট, এই ফ্রেমওয়ার্ক নিয়ে আমি সিনেমার হিরো হয়ে গেছি। আমি মানে আমার থ্যাঙ্কফুল হওয়ার কারণ বেশি অভিযোগ করার থেকে। কি বলবো, লেবড়ে ফেলেছি, প্রেম হয়ে গেছে, স্লিপ করে গেছি। যাক গে, ক্ষমা তো করে দিয়েছে আবার। আজকে প্রিয়াঙ্কাকে দেখলে আমি হা হয়ে তাকিয়ে থাকি। মানে যে সময় আমাদের তুমুল অশান্তি যাচ্ছে, সেই সময়ও একদিনের জন্য প্রিয়াঙ্কা সহজের সামনে আমাকে ভিলেন বানায়। সেই প্রিয়াঙ্কাকে আমি প্রচন্ড ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি রেসপেক্ট করি। এবং আশা করি প্রিয়াঙ্কার তরফ থেকেও সেটাই। মানে না হলে ওই বা চাইবে কেন ফিরে আসতে এরকম একটা ছাগলের কাছে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় নামটা এখন অতীত। কারো কাছে রাহুল, কারো কাছে অরুণ, কারো কাছে বাবিন, কারো ছেলে, কারো সাথী, কারো বাবা, কারো বন্ধু, কারো খুব আপনজন, কারো খুব প্রিয় মানুষ। আর আমার সঙ্গে আলাপটা খুব বেশি দিনের নয়, খুব কম সময়ের আলাপ। রাহুল এসেছিলেন সাম্প্রতিক সময়ে আমাদের সঙ্গে আমাদের এই পডকাস্টের এক আড্ডায়। গল্পে, আড্ডায় তার সঙ্গে নানান বিষয় নিয়ে কথা হয়েছিল। তার লেখা, তার থিয়েটার নিয়ে কথা, সহজকে নিয়ে অনেক পরিকল্পনার কথা। এবং আগামী দিনে একটা নয়, বেশ কয়েকটা সিনেমা, তার থিয়েটার, তার লেখা আসতে চলেছে, কি কি পরিকল্পনা করছেন, এরকম বহু গল্প তার সঙ্গে হয়েছে। তবে সবটাই কিন্তু এখন অতীত। কথাটা বলতেও আমার যেন এই মুহূর্তে এই স্টুডিওতে বসে এটা বিশ্বাসই হচ্ছে না যে মানুষটা দিন কয়েক আগে এখানে এলেন, এত সুন্দর একটা আবহ তৈরি করলেন গল্পের মাধ্যমে, সেই মানুষটা এই মুহূর্তে আর নেই। খানিকটা কাকতালীয় নয়? কারণ 2018 সালে বাতায়ন পত্রিকায় যিনি লিখেছিলেন জলে ডুবে মৃত্যুর কথা, মৃত্যুর পরবর্তী বেশ কিছু দৃশ্যের কথা, কোথাও যেন মনে হচ্ছে সেই সমস্ত দৃশ্য যেন একে একে মিলে গেল 43-এ এসে। ঠিক 43-এই চলে গেলেন তিনি। তবে অনেক প্রশ্ন এখনো পর্যন্ত কিন্তু উকি মারছে, অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে তার এই মৃত্যুকে ঘিরে। আমরা আশাবাদী, আমরা নিশ্চিত তার উত্তর হয়তো আগামী দিনে আমরা পাবো। তবে তার সঙ্গে এই আড্ডায়, গল্পে দারুণ একটা সময় কেটেছিল। সহজ কথা যিনি সহজভাবে তো বলেনই, জটিল কথাও সহজভাবে বলেন। আর অভিনয়, সেটার কথা না হয় নাই বললাম। কারণ শুরু থেকে এখনো পর্যন্ত যে কটা অভিনয় দেখার, যে কটা ওয়েব সিরিজ হোক, সিনেমা হোক, দেখার সুযোগ আমার হয়েছে, প্রত্যেকটাতে তার চরিত্র আমার ভীষণ পছন্দের। আপনাদেরও নিশ্চয়ই পছন্দের। এরকমই একজন মানুষ আজকে ডেবি আনলিশডে আমার পডকাস্টে আমার গেস্ট। আ যার সঙ্গে গল্প করতে বা আড্ডা দিতে আমার পার্সোনালি খুব ভালো লাগবে। কারণ আ এমন একটা মাধ্যমে তিনি রয়েছেন যে মাধ্যমে আমিই রয়েছি, অর্থাৎ পডকাস্টে। আমাদের গল্পে আড্ডায়, এবং তার গল্প আড্ডা দেখতে আমার সবথেকে বেশি ভালো লাগে। রয়েছেন আমাদের সঙ্গে রাহুল অরুণোদয় ব্যানার্জি। রাহুল, স্বাগত জানাই তোমাকে। থ্যাংকস আ লট। থ্যাংকস ফর দিস ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল introduction.
থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মোস্ট ওয়েলকাম। অনেকদিন ধরে ভাবছিলাম যে তোমার শো তো আমার দেখা হয় সহজ কথা, এত সুন্দর করে কথা বলো তুমি, যেটা আম, তোমার শোয়ের অনেকগুলো পজিটিভিটি রয়েছে, অনেকগুলো পজিটিভ দিক রয়েছে, যেটা হলো তোমার কথা, তোমার গেস্ট যারা আসেন তাদের কথা, এবং খুব সুন্দর একটা বাঁধন থাকে পুরো গোটা প্রোগ্রামটায়। সেই বাঁধনটা কিন্তু সব অনুষ্ঠানে পাওয়া যায় না, যেটা তোমারটায় পাওয়া যায়। তো এরকম একটা ইউনিক কনসেপ্টে, ইউনিক ভাবে এরকম একটা পডকাস্ট শুরু করবে, সেই পরিকল্পনাটা কিভাবে করলে? মানে অভিনয় তো একদম খুব দাপিয়ে অভিনয় করছিলে, সেখান থেকে আহ, অভিনয় করছি, করব, অভিনয় তো থাকবেই। কিন্তু আমি কোভিড পরবর্তীকালে আমাদের এই মিডিয়ামটা, এই ইউটিউবের মিডিয়ামটা তো ফ্লারিশ করে গেছে অনেকটাই, এবং তারপর আমাদেরও কিছু ভিউইং হ্যাবিটস বদলেছে। সেই জায়গা থেকে আমি নিজে কিছু পডকাস্ট দেখতাম। দেখতে দেখতে আমার খুব ভালো লাগতে শুরু করলো অনেকের পডকাস্ট দেখা, এবং টু বি ভেরি অনেস্ট, আমি অভিনেতা হিসেবে কেমন জানি না, বা গত 15 বছর ধরে নিয়মিত লিখছি, লেখক হিসেবেও কেমন জানি না, কিন্তু এইটুকুনি আমি জানি, আমি বাংলা ভাষাটা খুব মন দিয়ে পড়েছি, এবং বাংলা ভাষা আমার মা, বাংলা ভাষা আমার প্রেমিকা, বাংলা ভাষা আমার বান্ধবী, বাংলা ভাষা আমার ভাই বোন সব। তো আমি জানি যে এই ভাষাটা আমাকে বিপদে ফেলে না। তো খানিকটা এই ভাষাটার উপর ভরসা ছিল। তারপর সহজের একটা ইউটিউব চ্যানেল আছে যেটা আমার থেকেও পুরনো। তাতেও আ হুম হুম ম খুবই, মানে ৩ মাসে একটা হয়তো নিজের মতন ভিডিও দেয়। আ সেটা প্রিয়াঙ্কা শুট করে। প্রিয়াঙ্কা উম কিন্তু এডিট সহজ করে। আ সহজ আমাকে বলল, "বাবা, তুমি একটা YouTube এ কিছু করছো না কেন?" হুম হুম তখন আমার মনে হলো, আর আমি খুব ভালো টিম পেয়ে গেলাম। আ ওই আচ্ছা। যারা নিজেরা উৎসাহী, এবং শুধু টেকনিক্যালিটিস দিয়ে হয় না তো। অ্যানোনিমাস এর রুচি এবং আমার রুচি আ কাছাকাছি। তো অ্যানোনিমাস খুব শিক্ষিত একটা টিম যাদেরকে আমি পেয়েছি। সেখানে সুনন্দদা বলো, অনিন্দ বলো, মহারাজ বলো, সবাই, এভরিবডি, গৌরব, আ সবাই। এরা এত আ ইন্টেলিজেন্ট, এ এবং ইন্টেলিজেন্টটা তো সাবজেক্টিভ। আমার মতন ইন্টেলিজেন্ট, অন্যরকম না। তো আ এইভাবেই শুরু হলো। আচ্ছা, কোথাও একটা তোমার সঙ্গে ম্যাচ করে গেছে পুরো বিষয়টা। ব্যাটে বলে হয়েছে। একদম। কিন্তু কিছুদিন আগে আমার ডেবি আর্লিস্ট এই পডকাস্টেই একজন অভিনেতা এসেছিলেন, এবং তিনি পরিচালনাও করছেন বিভিন্ন সিনেমা। তিনি একটা কথা বলেছিলেন, সেটা একটু বিতর্কের কথাই, সেটা তোমার সঙ্গে কথা বলতে চাইবো যে যারা অভিনয় করছেন তাদের একটা দিক রয়েছে যে তারা অভিনেতা, যারা ধরো জার্নালিজম নিয়ে পড়াশোনা করেছেন তাদের একটা দিক রয়েছে, তারা ইন্টারভিউ নিচ্ছেন, ইন্টারভিউ করছেন বিভিন্ন জায়গায় গিয়ে। তো তিনি নাম না করে কোট আনকোট বলেছিলেন আজকাল অনেক অভিনেতাই বিভিন্ন পডকাস্ট করছে। তো তারা যদি, অভিনেতারা যদি পডকাস্টে আসে, তাহলে উম, যারা পডকাস্ট, যারা জার্নালিস্টরা যারা করবে, তাদের জায়গাটাকে কেন নষ্ট করা হচ্ছে? এরকম একটা অভিযোগ, এরকম হুম। একটা আমার মনে হয়েছে এটা অভিযোগ। কি বলবে এটা নিয়ে, কিছু বলতে চাইবে? আ শিল্প তো ওরকম বাউন্ডারি মানে না। মানে আ বিরজু মহারাজ ভালো গানও করতেন। আ রবিশঙ্কর প্রাথমিকভাবে নাচতেন। পরমব্রত ডিরেকশন দেন। অনির্বাণ গান বানায়, ডিরেকশন দেয়। উম আজকে ফারহান আখতারকে আমরা প্রাথমিকভাবে চিনেছি দিল চাহতা হ্যায় ডিরেক্টর হিসেবে। তারপর তার গান শুনেছি। ঠিক। তার অভিনয় তো দেখেইছি। 'ভাগ মিল্খা ভাগে' কিভাবে চেহারা ভাঙতে হয়, গড়তে হয় দেখিয়েছেন। তো আল্টিমেটলি তো সাবস্ক্রাইবার কি নেবে, কতজন হবে, কাকে পছন্দ করবে, কাকে গ্রহণ করবে না। এই এটা তো টোটালি ডেমোক্রেটিক রাস্তা। তার কারণ, আজকে যদি সাপোজ চ্যানেল হয়, সুজাতা, তাহলে একটা চ্যানেল, ধরো আমারটা এক্স চ্যানেলে আসছে, আর তোমারটা ওয়াই চ্যানেলে আসছে। আমারটার এমনিতেই জিআরপি বেশি।
খুবই নামকরা চ্যানেল, আর তোমারটা একটা কম কম চ্যানেল যেটা বাঙালি অতটা দেখে না। হয়তো তোমারটা কোয়ালিটিটিভলি বেটার, কিন্তু পৌঁছলোই না। কিন্তু ইউটিউবটা ইজ টোটাল ডেমোক্রেসি। হুম। সেখানে সে কাকে দেখবে কাকে দেখবে না সেটা সম্পূর্ণ তার হাতের উপর। তো আমি অনেক উদাহরণ দিতে পারি যেখানে এক শিল্পী অন্য শিল্পের কাজ করেছেন, এক পেশার মানুষ অন্য পেশার কাজ করেছেন, এবং সেটা খুব স্বাস্থ্যকর, সুস্থ, এবং আমার ভালো লেগেছে যে উনি একটা মতামত রেখেছেন, কিন্তু তার সাথে আমি একমত নই। থ্যাংক ইউ। অবশ্য আমাদের যারা দর্শকরা রয়েছেন তারা ভাবছেন আজকে রাহুল আ রয়েছে আমাদের সঙ্গে। আমরা শুধু পডকাস্ট নিয়েই কেন কথা বলছি? অভিনয় রয়েছে, লেখা রয়েছে। আমি তোমার খুব একটা যে লেখা পড়েছি তা নয়। তবে সোশ্যাল মিডিয়ায় যেগুলো মাঝে মধ্যে লেখো, ছোট, ছোট লেখা, সেগুলো আমি পড়েছি। সেগুলো কি দারুণ লেখো তুমি, সেটা ১ম এই বলতে হুম। হবে। আ এবারে বলো এই যে অভিনয়ে রয়েছো একদম ছোটবেলা থেকে। কারণ তোমার বাড়িতে একটা অভিনয়ের দুনিয়া ছিলই। সেখান থেকে তোমার থিয়েটারে আসা। তারপরে বোধহয় তুমি সিনেমায় এসছো, তাই তো? তো থিয়েটার, সিনেমা, আ ওয়েব সিরিজ বলো আর এখন আরো একটা মিডিয়ামে, আরো একটা মাধ্যমে তুমি রয়েছো। এই যে টেলিভিশন খুব ইম্পর্ট্যান্ট আমার কেরিয়ারে। টেলিভিশন, ডেফিনিটলি। টেলিভিশনের বেশ কয়েকটা চরিত্র তখন তো আইকনিক চরিত্র হয়ে গেছিল। হুম। মানে সবার বাড়িতে, হুম। বাড়িতে চলত। তো একজন ভালো অভিনেতা হতে গেলে তোমার কি মনে হয় যে কি, কি গুণ থাকা তার মধ্যে প্রয়োজন? তপ্তপে হৃদয়, আচ্ছা। যে অন্যের জন্য কাঁদে, হুম, অন্যের জন্য হাসে। পাথরের দ্বারা আ শুধু অভিনয় কেন, কোনো শিল্প সৃষ্টিই সম্ভব নয়। আ তো আমার মনে হয় এটা খুব প্রাথমিক। একটা তপ্তপে হৃদয় দরকার, আর ইন্দ্রিয় সজাগ থাকা দরকার। এটা আমাদের অভিনেতা যখন হচ্ছিলাম তখন যে শিক্ষকের কাছে পড়েছিলাম তাতে একজন ছিলেন আ শ্রী সলিল বন্দ্যোপাধ্যায়। তো সলিল স্যার আমাদের বলেছিলেন, "অভিনেতা সে যে মনে রাখে।" এবার মনে রাখাটা কিরকম? বাইরে থেকে দেখতে গেলে নিজের সংলাপ, সহ অভিনেতার সংলাপ, আলোর পজিশন, আ সিনা এই সিনটার আগে কি হয়েছে বা তার পরে কি হবে, সেই পরম্পরাটা মনে রাখা। কিন্তু অ্যাকচুয়ালি অভিনেতার মনে রাখার কারণ, রাস্তা কি? আমাদের ৫ টা ইন্দ্রিয় আছে। তুমি এক্ষুনি এমন একটা দৃশ্য দেখবে যেটা তোমার শৈশবে মায়ের কথা মনে পড়িয়ে দেবে। হুম, এমন একটা গন্ধ আছে যেটা তোমার বাবার গন্ধ। এমন একটা শব্দ আছে বা এমন একটা গান আছে যেটা তোমার ১ম প্রেমে বা ১ম কলেজ এক্সকারশন এ বেজেছিল। হুম, তো আমাদের ৫ টা ইন্দ্রিয়, আমাদের ৫ টা স্মৃতির একটা স্পর্শ আছে যেটা শুধু তোমার হাসব্যান্ড তোমাকে করে। আর কারোর সাথে সেটার সেই স্পর্শের মিল নেই। তো আমাদের ৫ টা ইন্দ্রিয় আছে। সেই ৫ টা রাস্তা হচ্ছে আমাদের স্মৃতি ধরে রাখার। হুম, হুম। তো ইন্দ্রিয় সজাগ রাখাটা খুব গুরুত্বপূর্ণ। তার মানে ইমোশনাল অনেস্টি এবং তার সঙ্গে, সঙ্গে যে টেকনিক রয়েছে, মানে যেটা সিনেমার ক্ষেত্রে দরকার বা অভিনয়ের ক্ষেত্রে দরকার সেই টেকনিক দুটোই জানার প্রয়োজনীয়তা রয়েছে। টেকনিক তুমি জলে পড়লে আ গালাগালি খেতে, খেতে শিখে যাবে। আচ্ছা। গালাগালি খেতে, খেতেই শিখে যাবে। কারণ গালাগালি কেউ কোনোদিন কাউকে খারাপ আ উদ্দেশ্যে দেয় না। প্রত্যেকের তাড়া থাকে, প্রত্যেকের চাপ থাকে, এবং প্রত্যেকে চায় তোমাকে ভালো লাগুক ওই ক্যামেরাটার সামনে। আমাকে যখন একজন ক্যামেরাম্যান ৪ টে এনজির পর শুরুর কাজে গালাগালি দিচ্ছেন, তিনি চায় যে এই ছেলেটার তো ভালো ফিচার্স আছে, একে দেখায় এই ছেলেটা কেন অন্ধকারে দাঁড়াচ্ছে? তো গালাগালিটা ওভাবে বলছি না। কিন্তু এই গালাগালিটা শেখার একটা পার্ট। এবং এটা তুমি জলে না পড়লে শিখবে না। তাহলে এই যে বিভিন্ন আজকাল ধরো ইনস্টিটিউট হয়েছে যেখানে অভিনয় শেখানো হয় এবং শিখে অনেকেই করছেন কাজ। এমন নয় যে ভালো কাজও করছেন। তার মানে কি এই যে অভিনয়টা শেখা, মানে বিভিন্ন জায়গায় অনেকে আসছেন অ্যাজ আ টিচার শেখাচ্ছেন। শিখে তাহলে অভিনয় করা যায় না? যে না, না, শিখে শিখে তো অভিনয় করাই যায়। উম মানে সাংবাদিকতার কোর্স কি হয় না? কিন্তু যখন তুমি একটা ফিল্ডে নামবে, ওইটার যে অ্যাপ্লিকেশন হুম, তোমার পড়াশোনার, হুম, হুম, সেটা খুব ইম্পোর্টেন্ট। আমি সেটাই বলছি। অভিনয়ের ক্ষেত্রেও তুমি শিখবে, নিশ্চয়ই শিখবে। অ্যা এত বড়, বড় অ্যাল প্যাচিনো এ একটা স্টুডিও থেকে বেরিয়েছেন। লি স্ট্রসবার্গের স্কুল থেকে এত মানে অ্যাল প্যাচিনো সহ এত অ্যাক্টরস বেরিয়েছেন। লাস্ট রণবীর কাপুরও একটা স্টুডিওতে পড়াশোনা করা। আ এনএসডি থেকে বছরের পর বছর এত বেরিয়েছে। আমাদের এখানে সুদীপ্তা চক্রবর্তী, দামিনী বেনী বসু, হুম, এত হুম, ভালো, ভালো টিচার, এদের কাছে যদি পড়া যায়, হুম, হুম। অবশ্যই। আমার
তার আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্র্যাকটিস মনে হয় নাটক। আচ্ছা। গ্রুপ থিয়েটারের ডিসিপ্লিনে যাওয়া এবং নাটকটাকে স্টেপিং স্টোন না মনে করে, নাটকটা করতে এসেছি, সুযোগ পেলে এটাকে লাথি মেরে চলে যাব, এইটা না ভেবে নাটকটাকে ভালোবেসে যদি কেউ করতে পারে, উম নাটক দুহাত ভরে ফিরিয়েও দেয়। আ উম নাটক না চাইতেই অন্যান্য কাজের সুযোগও করে দেয় এবং নাটক অনেক শেখায়ও। তো আচ্ছা, লাইফে ধরো তোমার জীবনে অভিনয় করেছো। তোমার একটা ব্যক্তিগত জীবন রয়েছে, তোমার অভিনয়ের জীবন রয়েছে, লেখার জীবন রয়েছে বেশ কয়েক বছর ধরে। এর মধ্যে সমালোচনা প্রচুরবার শুনেছো। রিজেকশনও নিশ্চয়ই পেয়েছো। আমি জানি না তুমি রিজেকশন কখনো পেয়েছো কিনা? বা আনসার্টেনিটি সেটাও এসছে বহুবার। এই সব জিনিসগুলো এলে নিজেকে কি করে সামলাও? হুম। আজকের ট্রোলগুলোকে আমি ধরি না। কারণ এনিবডি ইজ এন্টাইটেলড টু দেয়ার ওপিনিয়ন এবং স্মার্টফোনের সাথে স্মার্টনেস এর কোনো সম্পর্ক নেই। তোমার কাছে স্মার্টফোন এলেই তুমি স্মার্ট হয়ে যাবে এটা আমি আশা করতেই পারি না। তো এবং অনেকে খুব যন্ত্রণায় আছেন। হুম। আ ঠিক সময়ে ঠিক জিনিস হচ্ছে না, কাজ আটকে আছে, রাস্তায় বেরোলে কিটির-মিটির। যদি একটা গালাগালি দিয়ে তার আনওয়াইন্ডিং হয় সে দিক। আ সেই ট্রোলিংগুলোকে আমি ধরি না। তবে এটা তো ঠিক যে চিরদিনের সাফল্যের পর একটা বড় ডাল পিরিয়ড গেছে। আ সেই সময় যে আমি হ্যান্ডেল করতে পেরেছি রিজেকশন তাও বলব না। কারণ আমি সাকসেসটাও হ্যান্ডেল করতে পারিনি। কারণ I was a drug addicted. ড্রাগ এডিক্ট দেন। সেই সময় সেটার সমস্যা হিসেবে আ চলে আসে। একটা বড় হয়ে যায় কাজের ক্ষেত্রে। আ তবে এখন আম আ রিজেকশনটা সয়ে গেছে। মানে আ কাজিরাঙায় বছরে একবার যাই, গন্ডারের থেকে একটা চামড়া ধার নিই। আ সেটা গায়ে লাগিয়ে চলে আসি। আবার পরের বছর গিয়ে রিনিউ করিয়ে নিই। তার মানে রিজেকশনটা এখন আর তোমাকে কোনোভাবেই আ আমি মানে যদি রিজেকশন নিয়ে ইমোশনালি বদার্ড হই, তাহলে না আমি নতুন কাজ শুরুই করতে পারব না। মানে আমি যদি এভাবে ভাবি, আমি তো চিরকাল ইন্টারভিউ দেওয়ার মানুষ। আমি ইন্টারভিউ নেব কেন মানুষের? তো এভাবে ভাবলে তো আমি সহজ কথাটা স্টার্টই করতে পারতাম না। অথচ আজকে রাস্তায় দেখা হলে কারো সাথে, সে অন্য সব কথা ছেড়ে সবার আগে সহজ কথার কথা বলে। তো আমার কাছে তো আ এটা কোনো অংশে কম নয় ফ্রম বিইং আ ফিল্ম স্টার। একদম। আ তুমি কি খুব পজিটিভ মানুষ? সবটাই কি পজিটিভ এ নাও নাকি নেগেটিভিটি আসে তোমার মধ্যে? নেগেটিভিটি আসে। আসে না তা নয়। বাট আমি আবার গা ঝেড়ে উঠে পড়তে পারি খুব তাড়াতাড়ি। কারণ আমি আ আমি দেখেছি মানে আমার যখন নেশা ছেড়েছি তখনও কারো সাহায্য লাগেনি। ইট ওয়াজ অনলি মাই ডিসিশন যে অনেক হয়ে গেছে বা রাহুল ইউ হ্যাভ গন টু ফার, নাও ইউ হ্যাভ টু রিটার্ন। তারপর ১০-১২ দিন বিছানা থেকে উঠতে পারিনি। থরথর করে কেঁপেছি। বাট ইট ওয়াজ মাই ডিসিশন অ্যান্ড আই স্টাক টু ইট। আ হ্যাঁ, আমি যখন আ নেগেটিভিটি চলে আসে, উম নেগেটিভিটি কিরকম আসে? অ্যা আ আমার নেগেটিভিটি ২ দিন ৩ দিন কাজ করতে ইচ্ছে করে না। আচ্ছা। হ্যাঁ, মানে সিলিং দেখি শুয়ে। কিন্তু আমার এটা নয় যে আমার কিছু হলো না বা এটা কখনোই হয় না যে হোয়াট ইফ যদি আমি এটা করতাম তাহলে এটা কি হতো? ওটা করলে ওটা কেমন হতো? আম আমার যা ডিসিশন লাইফ এ নিয়েছি, আমি খুব খুশি। আমি খুব খুশি। কারণ আ অভিনেতা বা শিল্পীর জীবনে কিচ্ছু ফেলা যায় না। প্রত্যেকটা জিনিস যেমন আমি ম্যানেজমেন্ট পড় পড় হুম, পড়ার হুম, পড়েছি। হুম, বিবিএ। হুম। এবার কেউ মেলাতে পারে না আমার সাথে যে, "রাহুল দা তুমি বিবিএ?" এবং আমি সেটা কমপ্লিটও করতে পারিনি কারণ আমি ১৯ বছর বয়স থেকে অভিনয় করছি। তারপর প্রাইভেটে পরীক্ষা দিয়ে গ্র্যাজুয়েট হয়েছি। তুমি বিবিএ কেন করতে গেছিলে? এবং সত্যি আমি প্রেসিডেন্সিতে বাংলা অনার্সের চান্স পেয়েও বিবিএ করতে গেছিলাম।
আমার সাথে এটা যায় না। কিন্তু ওখান থেকে কি আমি কিচ্ছু পাইনি। ওখানে কমিউনিকেটিভ ইংলিশ বলে একটা সাবজেক্ট ছিল। সেখানে আমাদের প্রফেসর একটা কথা বলেছিলেন, "ডোন্ট রাইট অন পেপার, ট্রাই অ্যান্ড টক অন পেপার।" ওকে। ওটা লিটারেচার সম্বন্ধে আমার অনেকদিন ধরে অনেক প্রশ্ন চলছিল। স তার উত্তর হয়ে দাঁড়িয়েছিল এবং সেটা একটা লেখক হিসেবে আমার টার্নিং পয়েন্ট এর জায়গা। সো কোথাও আমার কোনো ডিসিশনই ফেলে দেওয়ার মতন নয়। ইভেন যা খারাপ হয়েছে সেগুলো আমার কিছু না কিছু দিয়েছে। তাহলে কোনো কিছু নিয়ে রিগ্রেট নেই লাইফে? না, একদম নেই। মানে যা হয়েছে, যেভাবে হয়েছে, আর ইউ হ্যাপি নাও? অ্যাবসোলিউটলি। ওকে। ড্রাগ অ্যাডিকশন এর কথা বলছিলে। আমি ভাবছিলাম এটা নিয়ে একটু পরে জিজ্ঞেস করব। যখন এই কথাটা প্রসঙ্গটা উঠে এসছে তখন এখনই জিজ্ঞেস করি। এই যে অ্যাডিকশন এটাতে এলে কি করে তুমি? কারণ তুমি একদম ছোটবেলা থেকে অভিনয় করছো একটা কাজের মধ্যে, ব্যস্ততার মধ্যে। তাহলে অ্যাডিকশনটা কিভাবে এলো? অ্যাডিকশন চলে আসে মানে আশেপাশে বন্ধুরা করে এবং তুমি ছোট জিনিস দিয়ে স্টার্ট করো। আর আম এখন এটা বলতে গেলে একটু বেশিই বলতে হবে তাহলে। হুম, ধরো তুমি মদ খাও। মদের না একটা কনসিস্টেন্সি আছে। মানে তুমি যদি লাস্ট ৫০ বছর ধরেও মদ খাও, তুমি ৪ পেগের পর একটা টুলটুলে ভাব হবে। ৫০ বছর ধরে খেলেও হবে। কিন্তু এই ধরনের নেশা একটা স্যাচুরেশন চলে আসে। মানে তুমি ২ টো খাচ্ছ তাতে আর হচ্ছে না। নাও ইউ স্টার্ট টেকিং ৩। তারপর এটা বাড়তে থাকে এবং তারপর তুমি অন্য কম্পাউন্ড অন্য দিকে শিফট করতে থাকো ইনটু মোর সিরিয়াস থিংস এবং তোমার জাজমেন্ট বলে তো কিছু থাকে না ওই সময়টায়। মানে হুম। আ আমি যেহেতু কাজ করতাম এবং খুব সফলভাবে কাজ করতাম। আ আমাকে কখনো ম্যানহোলের ঢাকনা চুরি করতে হয়নি। কিন্তু মানুষকে তো করতে হয়। হুম, মানে হুম, ভদ্রবাড়ির ছেলে ম্যানহোলের ঢাকনা চুরি করে বেচে দিচ্ছে নেশার জন্য এ তো কম হয় না। একদম। সো বুঝতেই পারছো জাজমেন্টটা কোথায় গেলে মানুষ এটা করতে পারে। তো এবং উম তুমি যদি ড্রিংক করো, আমি আই এম নট ডিফেন্ডিং ড্রিংকস, এটা হুম, হুম, অত্যন্ত একটা বাজে জিনিস। কিন্তু আমি অনেককেই দেখেছি যারা ড্রিংক করে আমাদের অভিনেতাদের মধ্যেও যারা ড্রিংক করেন, তাদের রাত ২টো অবধি শুটিং, ৩টে অবধি শুটিং, ৪টে অবধি শুটিং, নট আ প্রবলেম। ঠিক আছে? হয় প্যাক আপের পর আ ২ পেগ খেয়ে ঘুমাবো, নয়তো আজকে খেলাম না, কাল খাবো। হুম, হুম। অনেকেই সেটা করে নেন। কিন্তু ইফ ইউ আর ইন্টু ড্রাগস, তোমার সন্ধ্যে ৮টার সময়ই প্যাভলভের কুকুরের মতন তোমার হবে। জিভ দিয়ে লালা পড়তে থাকবে। সো আ আ আমি কাউকে রেসপন্সিবল করব না আমার নেশার জন্য। কারণ I was adult enough. আম আমাদের ওই দিকটা একটু নেশার বা ভাঙের টেনডেন্সি আছেও এবং আমাদের জেনারেশনে নেশার জিনিস পাওয়াটা অনেক বেশি সহজ ছিল। আ আচ্ছা। হ্যাঁ, বা তো আ সেটাও পেতাম। তো সব মিলিয়ে হয়ে গেছে। কখন ফিল করলে যে না অনেক হয়েছে, এবার এখান থেকে আমাকে বেরিয়ে আসতে হবে? সেটা কি নিজে ফিল করলে না কেউ করালো তোমাকে আমি ফিলটা? নিজে, হ্যাঁ, একদম নিজে। এটা কেউ করতে পারবে না। কেউ যদি তোমাকে ফিল করায় তুমি ৮ বার রিহ্যাবে গিয়ে ৯ বারের বার রিল্যাপস করবে। আমি তো কোনো রিহ্যাবেও যাইনি। তাহলে সেই মানসিক জোরটা কিভাবে পেয়েছিলে? ব্যাংক ব্যালেন্স কমে যাচ্ছিল। ওকে। আমি আমার মেন্টাল ব্যালেন্সটা তো দেখতে পাচ্ছি না। ব্যাংক ব্যালেন্সটা তো দেখতে পাচ্ছি। সো I had to I had to secure that. যা কিছু আমি একটা বিজয়গড় কলোনির ছেলে। বাবা, কাকা কেউ ইন্ডাস্ট্রির নয়। যা কিছু হয়েছে তো মানুষ দিয়েছে। সো আর যা কিছু হয়েছে আমার এই ৫ ফুট ৭ ইঞ্চির হাইট এই ফ্রেমওয়ার্ক নিয়ে আমি সিনেমার হিরো হয়ে গেছি। আমি মানে আমার থ্যাঙ্কফুল হওয়ার কারণ বেশি অভিযোগ করার থেকে। হুম, সো হুম। আমি নেশা করেছি কেন সেটাই আমার কাছে তখন অবাক লাগলো। তাই আমি ছেড়ে দিলাম। এবং সেটা ছাড়তে এই যে বললে ১০ থেকে ১২ দিন তুমি পুরোপুরি নিজেকে গুটিয়ে নিয়েছিলে। এই যে পিরিয়ডটা ছিল, এই না, পিরিয়ডটার গুটিয়ে নিয়েছিলাম তো তারও বেশি। আমি হচ্ছি ১০ থেকে ১২ দিন বিছানা থেকেই উঠতে পারিনি। আচ্ছা। গুট গুটিয়ে নেওয়া তোমার ওই withdrawal এ তার থেকেও বেশি হয় এবং সে সময় আমার মা, প্রিয়াঙ্কা তো বটেই, আ নীলাঞ্জনাদি, যিশুদা, হুম, ওরা একটু পরের ফেজটাতে।
আহ, এরা কৌস্তবদা, এরা খুব হেল্প করেছে। তো সেই সময়টা নিয়েও এখন কোনো রিগ্রেট নেই যে মানে ওই একটা সময় তো আমার লাইফের একটা খুব দামি সময় তো অনেকটা চলে গেছে এটা করতে গিয়ে। সেটা নিয়েও কখনো রিগ্রেট ফিল হয় না? बर्बादियों का सोग मना ना फजूल था, बर्बादियों का जश्न मनाता चला गया, मैं जिंदगी का साथ निभाता चला। বাহ! आई लुधियाना फैमिली, একদম। আচ্ছা, অভিনয়ে আছো ছোটবেলা থেকেই। বাবার কাছ থেকে শেখা অভিনয়? বাবার কাছ থেকে, হ্যাঁ। আচ্ছা। অ্যাজ এ পারসন তোমাকে অভিনয় কি শিখিয়েছে? মানে তুমি কি শিখেছো অভিনয়ের থেকে? এই- এই অভিনয়টা আসলে কি বলতো, আমাকে মা কোলে করে নিয়ে নবারুণ ভট্টাচার্যের নাটকের দলে নিয়ে যেত। আমি আহ, ব- আমাদের স্ট্রাকচারে তো ন্যানি রাখা হুম, হুম। সম্ভব নয়, এবং আমরা যে প্রজন্মে সে সময় মাসি পিসি কাকুরাই একদম। নাটকের দলের হুম, হুম। ন্যানি ম্যানি সব ছিল। ঠিক। এবং আহ, মা যখন রিহার্সাল দিতে উঠে যাচ্ছে তখন মার কোল থেকে আমি অন্য কোলে চলে যাচ্ছি। এবং অভিনয়টা আমার কাছে রোদের মতন নর্মাল। তো এবার তুমি রোদের থেকে কি পেয়েছো তুমি আলাদা করে কিন্তু জানো না, কারণ ওটা তুমি টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছো। মেঘলা হলে অবাক লাগে। তবে অভিনয় আমাকে সব থেকে বেশি যেটা দিয়েছে সেটা হচ্ছে, আমি কলকাতার এমন এমন জায়গায় এমন এমন সময় থেকেছি যেটা না নর্মাল পেশার মানুষ থাকতে পারতো না। মানে আহ, পৃথিবীর নানা জায়গায় তো ঘুরেইছি, সেটা বিষয় নয়, কিন্তু ধরো রাত দুটোর টেডিটি বাজার, হুম। ওটা কেমন দেখতে হয়, বা ভোর 4টের কলেজ স্ট্রিট। আম, এটা অভিনয় না করলে তো ওই লোকেশনে তোমাকে ওভাবে স্বাধীনভাবে কেউ ঘুরতে দেবে না, কারণ ওটা তখন প্রোডাকশন হাউস ওই এরিয়াটা ভাড়া নিয়ে নিয়েছে। আচ্ছা। আমি আর প্রিয়াঙ্কা লাভ সার্কাস বলে একটা ছবিতে আহ, একদিন সারা রাত আহ, ভিক্টোরিয়ার চারপাশে ঘোড়ার গাড়িতে ঘুরেছিলাম। কারণ ওটা গানের পিকচারাইজেশন ছিল সেই হুম, হুম। সময়। উই ডিডন্ট রিয়েলাইজ যে এটা কতটা স্পেশাল। মানুষকে পয়সা দিয়ে দূর দূরান্ত থেকে সেটা করতে হয়, সেটা সারা রাত, যেখানে এটা অ্যালাউডই নয় সেখানে স্পেশাল পারমিশন করিয়ে আমাদের জন্য এটা করা হচ্ছে। একদম। এটা একটা প্রিভিলেজ। হুম, হুম। এবং এ, যত তুমি এটা রিয়েলাইজ করো তত তুমি এটাও রিয়েলাইজ করো যে যাদের জন্য তুমি প্রিভিলেজড তাদের প্রতি তোমার দায় কত বেশি। একদম তাই। মানে এই যে ধরো ছোটবেলা থেকে তুমি অভিনয়ের মধ্যে আছো, বাবাকে দেখেছো থিয়েটারে থিয়েটার আর্টিস্ট হিসেবে, বাড়িতে একটা অভিনয়ের মা একটা মাহল মা ছিল। অত্যন্ত মাও গুণী থিয়েটার আর্টিস্ট। আর্টিস্ট দুজনকেই দেখেছো। ছোটবেলা থেকেই কি তুমি একদম ধরেই নিয়েছিলে বা নিজে ঠিক করেছিলে যে তুমি তোমার এই অভিনয়টা মানে খুব ভালো লাগে, তুমি অভিনয়ের দিকেই যাবে বা না অভিনয়টা না নিয়ে না, এগোবে? তাহলে বিবিএ করতে যেতাম। বিবিএ তো একদম একটা চাকরির একদম মাইন্ডসেট থেকেই মাইন্ডসেটে। করে। তাহলে কবে ফিল করলে? ফিল তো করেছিলাম হুম, এই কলেজের ফার্স্ট ইয়ারে। এবং আমি ছোটবেলা থেকে যে যে কম্পিটিশনে নাটক করেছি আমি বেস্ট চাইল্ড অ্যাক্টর পেয়েওছি। হুম। এবং তাহলে আবার বিবিএ কেন? কারণ তো আমি জানি না যে আমাকে কেউ সুযোগ দেবে কিনা, এটা তো একটা অনিশ্চিত ভবিষ্যতের দিক। তো একজন মধ্যবিত্ত পরিবারে আমার দাদা অত্যন্ত ভালো ছাত্র এবং জয়েন্টে চান্স পাওয়া। সেখানে আমি জয়েন্টের খাতায় আসছে বছর আবার হবে লিখে চলে এসেছি। একটা কিছু তো করতে হবে যেটা। এটাই সিরিয়াসলি লিখেছিলে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি অঙ্ক দেখে চিনতে পারছি না কোন চ্যাপ্টারের। তারপর? তো ব্যাস ওটাই লিখলে আসছে বছর আবার হ্যাঁ, হবে? হ্যাঁ, লিখে বেরিয়ে এসেছিল। কিন্তু আবার হাতে কালির দাগ ফালির দাগ করে নিয়েছিলাম, কারণ মা ডাব নিয়ে দাঁড়িয়ে থাকবে যাতে মায়ের খারাপ না লাগে। আ তো আ I had to secure something, তাই জন্যই বিবিএ করা। এবং আমার অভিনেতা হিসেবে I was not sure যে আমাকে কেউ সুযোগ দেবে।
কিন্তু নাটক করবার সময় ফিল করেছি যে দর্শকের প্রচণ্ড আকর্ষণ হচ্ছে হুম, হুম, আমার প্রতি, হুম, হুম, আমার চরিত্রটার প্রতি। হুম, হুম, চুম্বকীয় ক্ষেত্র যেটাকে বলে সেটা তৈরি হচ্ছে। হুম, হুম, এ এরপর তো দেখলাম অডিশনেও সেটা হলো। ও আমি ঢুকলাম এবং সবাই তাকালো এবং মানে প্রায় স্লো-মো হয়ে যাওয়ার মতন হলো এবং হুম, আমি হুম। সিলেক্টেড হয়ে গেলাম জীবনের 'প্রথম অডিশনে। সেটা কোনটা ছিল? 'মানিক' বলে একটা দূরদর্শনের সিরিয়াল। আচ্ছা। তাতে আমিই মানিক। হুম, হুম, তো ম আমার শুরুটাই কেমন স্টারডম এর মধ্যে দিয়ে হলো এবং সে লোকে চিরদিনই করে যখন 'মানিক' চলছে এবং সেই সময় দূরদর্শন কিন্তু হিউজ মানে কলকাতার বাইরে তখন কেবল খুব কম জায়গায় হুম, ছড়িয়েছে। হুম, হুম, স্যাটেলাইট তো স্যাটেলাইট কেবল ছড়ায়নি এবং সেখানে মানিক বা আমার ডাকনাম ছিল রকি মানে চরিত্রটির। রকি বলতে মেয়েরা পাগল ছিল। সো আ ১৯ বছর বয়স থেকেই I became a star মানে টেলিভিশন স্টার। টেলিভিশন স্টার। তারপরে 'চিরদিনই তুমি যে আমার' সেটা কি করে এলো তোমার কাছে? আমার গডফাদার হচ্ছে রবি ওঝা। আচ্ছা। আমার বড় হওয়ার পর ১ম বড় কাজ হচ্ছে 'আবার আসবো ফিরে' বলে একটি সিনেমা যে ৳৩.৫ কোটি ডাড মানে বড় ফ্লপ। আ ও শাশ্বত চ্যাটার্জি হিরো ছিলেন এবং কনীনিকা বন্দ্যোপাধ্যায় নায়িকা ছিলেন। আমি করেছিলাম ভিক্টর ব্যানার্জির ছোটবেলা। উম ওটা আমার ১৮ বছর বয়সে করা। আ দুটো জন্মের গল্প। আগের জন্মে ভিক্টর ব্যানার্জি কম বয়সটায় আমি। তো রবি ওঝা ওই কাজ থেকে আমাকে তুলে নেন। যে এই ছেলেটার মধ্যে কিছু একটা আছে। হুম, তারপর উনি মেরে, ধরে, তৈরি করে একটার পর একটা সুযোগ দিতে থাকেন। ১ম এ ২ এপিসোডের একটা কাজ পাই 'এক আকাশের নিচে'। তারপর বড় রোল পাই 'নানা রঙের দিনগুলি'। তারপর পাই 'খেলা'। খেলাতে আমার চরিত্রটা became a turning point of my life. ওটাতে গোটা বেঙ্গলে সাড়া পড়ে এবং আমি আনন্দলোক পুরস্কারে হুম, আ হুম। সেই সময়কার খুবই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড আ উম রবি ওঝারই আরেকটা সিরিয়াল 'মোহনা' সেটারও লিড আমি। উম আ সেটার জন্য আমি নমিনেটেড হই। আ তখন সবার চোখ পড়ে এবং অ চিরদিনের অডিশনে ডাকে অ্যান্ড অ্যাজ দে সে রেস্ট ইজ হিস্ট্রি। একদম। মানে ওটার পরে মানে এমন একটা হয় তুমি ১ম দিকে সাফল্যটা বেশি দেখেছো। মানে পরপর খুব একটা যে স্ট্রাগল করতে হয়েছে তা নয়। পরপর মোটামুটি বেশ কয়েকটা তুমি হিট পেয়েছো এবং তখন সাফল্য এসে গেছে। হুম। তারপরে দীর্ঘদিন কোথাও একটা মানে তুমি কাজ করছো, কিন্তু সেভাবে তখন তুমি সফল নও। তো ওই পিরিয়ডটায় মানে এরকম হঠাৎ করে কেন হয়েছিল? কি মনে হয় তোমার? আ 'চিরদিনই তুমি যে আমার' হিট করেছিল ঠিকই। আ কিন্তু ওটা যে ধরনের ছবি ছিল, হুম, সেই ধরনের ছবি দেখে কোনোদিনই অপর্ণা সেন, আ বুদ্ধদেব দাশগুপ্ত বা অনিয়ন দত্ত হুম, হুম। আমাকে কাস্ট করবে এমনটা নয়। তার আচ্ছা, কারণ ওই ছবিটা ছিল মাসি একটা ফিল্ম। একদম। আর উনারা সেই ছবিগুলোকে অতটা গুরুত্ব দিয়ে দেখতেন না। আর তারপর যে ছবিগুলো আসতে শুরু করল সেগুলো নিজেই আমার কাছে আমার নিজেরই আ রুচিতে খুব একটা পছন্দসই ছিল না। মানে আমি কমফোর্টেবল ছিলাম না সেই ছবিগুলোতে। ওকে। কিন্তু করতে হতো কারণ আমি অন্য তো কোনো কাজ পাচ্ছি না। হুম, ওগুলোই পাচ্ছি, ওগুলোই নিতে হতো। এবার যখন তুমি নিজে অর্ধেক বিশ্বাস করে কাজটা করো সেটা কখনোই সফল হয় না। হুম। আমি আর্ধেক ছবির ক্ষেত্রে 90% ছবির ক্ষেত্রে কয়েকটা বাদ দিলে 'জিও কাকা' বা কয়েকটা বাদ দিলে 90% ছবির ক্ষেত্রে জানতাম এগুলোর কি ভবিষ্যৎ। যখন শুট করছিলাম তখনই জানতাম। তাও তাহলে কেন করছিলে? I was going with the flow. I was going with the flow কারণ আমাকে ভেঙ্কটেশ আর রিপিট করছে না। আ চিরদিনের পর জ্যাকপটে একটা মানে জ্যাকপটে একটা রোল দেওয়ার পর আর রিপিট করছে না। ওদের সাথে তখন সেই সময় সমস্যা চলছে। আর কোনো হাউস ভালো ছবি সেই সময় বানাচ্ছে না। এবং তুমি যদি দেখো বাংলা ছবির ইতিহাসটা যদি মনে করো, আমার উত্থানটা একটু আগে হয়ে গেছে। সৃজিতও তখন আসেনি। আ সৃজিতের মতন ছবিও হচ্ছে না। কৌশিক গাঙ্গুলি এখনকার কৌশিক গাঙ্গুলি হয়ে ওঠেননি। অতনুদা আসেনি। আ ফলে ওই টাইমটা একটা স্ট্রাগল হয়েছে। বাট
ঠিক আছে, তারপর আবার ঠিক ট্র্যাকে চলে গেছি। চলে এসছো। আচ্ছা, তোমার কি মনে হয় এখন ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে শুধুমাত্র ট্যালেন্ট থাকলেই হবে, নাকি কানেকশন যেটা আজকাল বলে কোঠানকোট সেটা থাকারও প্রয়োজনীয়তা রয়েছে? এইটা না সে বলতে পারবে যে এগুলোর মধ্যে থাকে। আমি তুমি তো এটার মধ্যেই আছো। হ্যাঁ, কিন্তু আমি আজ পর্যন্ত আ তুমি সহজ কথা দেখলেও লক্ষ্য করবে যে আমি পরনিন্দায় ঢুকি না বা পরচর্চায় ঢুকি না। আমি যদি দেখি এখানে সুজাতার অনুপস্থিতিতে সুজাতাকে নিয়ে ব্যাশিং চলছে, আমি সেই ঘর থেকে চলে যাব। হয়তো তোমার সাথে আমার বন্ধুত্বও নেই। আমার অস্বস্তি হয়। আমি আ তাই আমি কোনোদিনই কোনো গ্রুপের পার্ট হইনি। আ আমি কোনোদিন তবে আমি এ গ্রুপিজম তো একটা আছে। গ্রুপিজম একটা আছে। সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো আবার এটাও ঠিক যে আমিও যখন নির্দেশনার কথা ভেবেছি, আমি যখন ভেবেছি তো সেই অভিনেতাদেরই ভেবেছি যাদের সাথে আমি কমফোর্টেবল। এটা কি স্বাভাবিক নয়? আমি একদম অচেনা একজন unknown entity অ্যা যে ফ্লোরে কিভাবে আমার সাথে বিহেভ করবে জানি না। তার থেকে আমি যাকে চিনি তাকে নিয়ে আমি আমার প্রজেক্টটা ভাবছি। এটা কি এটাতে তো খুব আ অসু মানে খুব ভুল নেই। মানে এটা মানে অ সবারই এটা হয়। এটা একটা কমফোর্ট জোন তৈরি হয়। আ তাহলে যারা নতুন ট্যালেন্ট রয়েছে, নতুন যারা খুব ভালো কাজ হয়তো তারা জানে, তারা শিখেছে, তারা করতে চাইছে, তাহলে তারা কি করে সুযোগ পাবেন? তারা তো পাচ্ছেন। তারা তো পাচ্ছেন। মানে আজকে ধরো উম প্রত্যেকটা নতুন কাজে একমুখ দেখা যাবে না এবং প্রত্যেকটা কাজের বয়স আছে। মানে ধরো আজকে রাজ চক্রবর্তীর হোক কলরব হুম, আ হুম। আসছে। কলেজ স্টুডেন্টদের রোল। সেখানে আমাকে বা দেবকে দিয়ে তো আর হবে না। আমরা যতই ক্লোজ হই একদম। বা মানে দেব একটা কোনোদিন হয়তো চেহারা কমিয়ে এমন একটা চরিত্র করতেই পারে যে কলেজ স্টুডেন্টের। কিন্তু ইন জেনারেল আমি বলছি। তো সেখানে আবার নতুন অভিনেতারাই সুযোগ পাবেন এবং অনির্বাণ যেমন বল্লভপুরের রূপকথা করল। নিজের কমফোর্টের অভিনেতাদের আনলো। কিন্তু যাদের আনলো তারা ইন্ডাস্ট্রির চেনার চৌহদ্দির বাইরের কিন্তু। হুম, আমি যখন বলছি কমফোর্টেবল যাদের আমি ডিরেক্টর হিসেবে ভাবছি, তাদেরকে কিন্তু আমি ইন্ডাস্ট্রির চেনা মুখ ভাবছি তা নয়। ওকে। হুম, হুম, মানে বল্লভপুরের রূপকথায় তুমি সত্যমকে পাচ্ছ নতুন, হুম, দেবরাজকে পাচ্ছ নতুন, হুম। সুরঙ্গনাকে ওই ধরনের সুরঙ্গনা আমি ধরে নিচ্ছি। তাও করেছে। হ্যাঁ, করেছে। হুম, আ কিন্তু অম অনির্বাণ নিজের কমফোর্টের অ্যাক্টরদের আনলো। কিন্তু টালিগঞ্জের কমফোর্টের বাইরে গিয়ে আনলো। হুম, হুম, তো ও সেইটা সেটা কিন্তু সবাই করে। মানে আ আজকে অরুণ গুহ ঠাকুরতাকে আমরা পেতামই না। আ যদি কৌশিক গাঙ্গুলি উনাকে আবিষ্কার না করত। আজকে অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে যেভাবে নাড়াচাড়া সৃজিত করেছে বা এখন সৌমেনের দিকে সৃজিত যেভাবে নজর দিয়েছে। অ্যা যারা গুণী তারা ঠিক উঠে আসবে। একদম। আচ্ছা, কখনো কাজ করতে গিয়ে এরকম ফিল হয়েছে যে তোমাকে বা যাদের সঙ্গে কাজ করছো বা করেছো যে তোমাকে সাইডলাইন করে দেওয়া হয়েছে? এরকম ফিলিংসটা কখনো এসছে কাজ করতে আমি না গিয়ে? ভাবিনি কখনো। আমি এসব নিয়ে ভাবিনি। আহ আমার মনে হয় না। মানে হয়নি? মানে সবসময় পজিটিভ একটা ভাইবসই পেয়েছো যাদের সঙ্গে কাজ করেছো বা করছো তাদের থেকে? আমি হ্যাঁ, মানে আমি ভাবিনি কখনো যে আমি আমি নিজেকেও মানে আমি অন্যকে এত পাওয়ারই দিই না যে সে আমার ক্ষতি করতে পারবে। আচ্ছা, আজকাল এটা জানি অ্যাপ্রোপ্রিয়েট কিনা, তবে আমার মনে হলো যে তোমাকে একটু জিজ্ঞেস করি যেহেতু তুমি ইন্ডাস্ট্রিতে কাজ করছো এখনো। আ মেন্টাল হেলথ একটা খুব বড় বিষয়।
যেটা সব ক্ষেত্রে, এখন আমি শুধু বলবো না যে শুধুমাত্র ডাক্তাররাই মেন্টাল হেলথ নিয়ে ভাববেন আর সাধারণ মানুষরা ভাববেন না, সেটা তো নয়। কিন্তু এই ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করতে গিয়ে কি মনে হয়, এখন ফিল করেছো ইন্ডাস্ট্রি কি মেন্টাল হেলথের কথা ভাবে যখন পুরো একটা টিমকে নিয়ে কাজ করছে, যখন ক্রু রয়েছে, এতগুলো মানুষ রয়েছে তাদের সঙ্গে কাজ করছে, আদৌ কি ভাবে? তোমার এক্সপিরিয়েন্স কি? মেন্টাল হেলথ নিয়ে ভাবা সম্ভব না। নয়। ওভাবে ভাবা সম্ভব না। মানে আ আমার সূর্য ডুবছে, সেখানে বা আ উম আন একটি অভিনেত্রী বা অভিনেতা দেরি করছে এবং আমার আজকে এই সূর্যটা ডোবার মধ্যে শটটা না নিলে আমার ম্যাজিক আওয়ার শেষ হয়ে যাবে কিন্তু। এবং প্রোডিউসার বলেছে আমাকে আরেকদিন শুটিং করতে দেবে না, ক্যামেরা ভাড়া করতে দেবে না। সেই সময় যদি আমি আমার অভিনেতার উপর চেঁচিয়ে ফেলি এবং সেটা যদি তাকে ভেঙে ফেলে, কি করবে মানুষটা তখন? তারও তো পাগলের মতন অবস্থা। আমি বলছি যে মেন্টাল হেলথটা প্রচন্ড জরুরি। কিন্তু সেটা খুব ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচ এ যেতে হবে। কারণ তোমার মন খারাপ আর আমার মন খারাপ এক নয়। একদম। ইচ টু হিজ ওন অর হার ওন। মানে এবং আমাদের পেশায় যেখানে এত রকমের অনিশ্চয়তা আছে এবং আম সারাক্ষণ কম্প্যারিজন চলছে। তুই এটা কিনলি, ও তো ওটা কিনে ফেলেছে। তুই এটা করলি, ওর তো ওখানে ইন্টারভিউ বেরিয়ে গেল। তুই এটা করলি না, ও কিন্তু অতদূর পৌঁছে গেছে। ওর এত হাজার ফলোয়ার। এইটা যেখানে চলছে সেখানে মেন্টাল হেলথ এফেক্ট হতে বাধ্য। এবং আ ইন্ডাস্ট্রি থেকে আমি দেখলাম মেন্টাল হেলথের উপর আ আ ইয়ে করা হচ্ছে, জোর দেওয়া হচ্ছে এইবার। এবং আ ইনস্টিটিউশনালি আ কিছু আ কনসালট্যান্ট কে অ্যাপয়েন্ট করা হয়েছে যারা আ মাসের কিছু স্পেসিফিক রবিবার বা কিছু দিন গিয়ে নিজেদের আলোচনা হুম, চালাতে পারবে। হুম, হুম। এবং আমাদের এখানে টাকাটাও তো বেশ আ এখন আ কমই বলব। তার কারণ আ পশ্চিমবঙ্গের স্পেন্ডিং ক্ষমতা কমে গেছে ইন জেনারেল। আগে কি বেশি ছিল, ভালো ছিল? অনেক বেশি ছিল। মানে এখন কলকাতা ইস আ গ্লোরিফাইড বৃদ্ধাশ্রম। হ্যাঁ, আমি বিজ্ঞানের ছাত্র, তোমাকে বলছিলাম জয়েন্টে আসছে বছর আবার হবে লিখেছি। আমার বন্ধুরা তো তেমন ছিল না। তারা সবাই হয় ব্যাঙ্গালোরে আছে, নয় পুনে আছে, নয় সিলিকন ভ্যালিতে আছে। যারা সেক্টর 5 এ আছে কেউ খুশি নেই। দে আর ভেরি বিটার। তারা বলছে তারা তাদের যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছে না। তো আমরা বলছি সিনেমা দেখতে কেউ আসছে না। আমরা বলছি ছবির এক্সিবিশনে কেউ আসছে না। আসবে কে? এসে টাকাটা খরচ করবে কে? খরচ করার ক্ষমতাই মানুষের কমে গেছে। তো আ এটা একটা রিয়ালিটি যেটা আ সত্যি। এবং সেখানে আমাদের ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানদেরও খুব, আমি তো এতক্ষণ বলছিলাম অভিনেতাদের হুম, হুম, ইনসিকিউরিটিজ এর হুম, কথা, হুম। সাবস্ক্রাইবার, ফলোয়ার এইগুলো নিয়ে ইনসিকিউরিটি। এই যে আ টেলিভিশনে অনেক সময় অনেক প্রযোজক মার্চ মাসের টাকাটা এপ্রিলের ২০ তারিখের পর দেব। এরকম বা একটু দেরিতে দেন। তখন কি হয়, টালিগঞ্জ এরিয়ায় কিছু ভুইফোড় আ লোন দেনেওয়ালা ঘোরে। যারা টেকনিশিয়ানদেরকে ট্র্যাপ করে অনেক বেশি সুদে টে টাকা আ আচ্ছা। সুদ দেয়। এবং টেকনিশিয়ানের হাতে টাকা আসার সাথে, সাথেই খানিকটা অংশ সেটাতে বেরিয়ে যায়। ফলে একটা ভিশাস সার্কেল চলতে থাকে যাতে পায়ের তলায় জমি পাওয়াটা খুব চাপের হয়ে যায় অনেক টেকনিশিয়ানের পক্ষে। এবং তারপর কাজেরও অ্যাসিউরিটি নেই। হুম, হুম। অ্যা এবং সত্যি কাজের সংখ্যা কমেছে। সেখানে মেন্টাল হেলথ আ এটা আ নির্দেশক ডক্টর কমলেশ্বর মুখার্জি অনেক দিন ধরে চাইছিলেন হোক। আস্তে, আস্তে হচ্ছে, সেটা খুব ভালো কথা। একদম। আচ্ছা, কখনো আ যেকোনো চরিত্রের প্রয়োজনে নিজের পার্সোনাল যে ভ্যালুস আছে সেটাকে কম্প্রোমাইজ করতে হয়েছে বা করেছো তুমি? হ্যাঁ, হ্যাঁ। করেছো? আমি যখন একটা নেগেটিভ ক্যারেক্টার করছি ওখানে আমার পার্সোনাল ভ্যালুস দিয়ে তো হবে না।
কিন্তু আ- ধরো আ- কোনো একটা চরিত্র তুমি নেবে, তখন তুমি জানো যে তুমি এটা নও, কিন্তু তবুও যেহেতু চরিত্র তোমার ভালো লাগলো সেই জন্য নিয়ে নেবে। হ্যাঁ, আম- দিল্লি ক্রাইমে যে যে ছেলেটা নির্ভয়া রেপিস্টের রোল করেছে, সে কি অপূর্ব অভিনয় করেছে। তার সাথে ডেফিনেটলি তো তার নির্ভয়া রেপ করার কোনো কোনো সম্পর্কই নেই। সম্পর্ক নেই। আমাকে আমি কিন্তু সেটা এফেক্ট করে পরে যখন নর্মাল সময় রয়েছে, হয়ে গেছে শর্ট দেওয়া সমস্ত শেষ, সেটা আমার এফেক্ট যেটা করে। একবার একটা চ্যানেলের সাথেও সমস্যা হয়েছিল, যে আমি এবার সবর বলে একটি সিনেমা অনেক কিছু করেছিলাম, আন্ডারওয়্যার পরে রোল করেছিলাম, এবং আহ, উম, ছেলেটা এমন চরিত্র যে ভূতের ভয় লাগে, এই ভয়ে মানে এই অজুহাতে রোজ একটা করে মেয়ে ঘরে নিয়ে আসে। তো চরিত্রটাই এমন ছিল, কিন্তু এটা একটা চরিত্র ছিল। হুম হুম। এবার টেলিভিশনে আমার কাছে একটা সিন এলো যে নায়িকা আমার পায়ের কাছে পড়ছে, আমি পা দিয়ে ঠেলে তাকে সরিয়ে বেরিয়ে যাচ্ছি। তো আমি তখন চ্যানেলকে বললাম, এটা আমি করব না। বলছে, তুমি তো আন্ডারওয়্যার পরেও সিন পড়েছো। আমি বলছি, না, ওটা চরিত্র, সব কিছু করতে পারে, কিন্তু অ্যাজ আ নায়ক যাকে লোকে ফলো করে, স্পেশালি টেলিভিশনের মতন একটা মাস মিডিয়ামে, সেখানে যদি আমি একজন মেয়ে আমার পায়ে পড়ছে তাকে ঠেলে বেরিয়ে যাওয়াটাকে জাস্টিফাই করি, এটা চারিদিকে জাস্টিফাইড হবে। উম, কারণ আমার চরিত্রটাকে প্রচন্ড ভালো দেখানো হচ্ছে। শবরের সেই এবার শবরের চরিত্রটা সে দায় নেই, সে চরিত্রটা এমন রোজ একটা করে মেয়ে লাগে তার, হুম হুম। সে শুরুতেই একটা গ্রে শেডে চলে গেছে। হুম হুম। কিন্তু আমার এখানে চন্দন সাবানের মতন একটা তক্তকে চরিত্র, মেগা সিরিয়ালের হিরোর যেমন হয় সেরকম চরিত্র চাইছো তোমরা, সেখানে আমি এটা করতে পারবো না। একদম, মানে সেখানে তোমার আপত্তির কথা তুমি জানিয়েছো। আচ্ছা, ফেলিওরের কথা কিছুক্ষণ আগে বলছিলাম। সাধারণত মানুষজন যেটা ভাবে বা আমরাও যেটা ভাবি, একজন হিরো বা একজন খুব সফল একজন অভিনেতা, যে তার লাইফে কোনো ফেলিওর নেই, সে সবসময়ই সবটাই তার একটা পজিটিভ দিক এবং খুব আলো অন্ধকার তার জীবনে থাকতেই পারে না। তো তোমার লাইফে ফেলিওর কি এসছে? সব রকম, হ্যাঁ, এসেছে। সব থেকে বড় কথা যে ধরো, একটা মজার বিষয় হচ্ছে, তুমি একজন অত্যন্ত বড় ডাক্তার, কিন্তু আজকে তুমি বা তুমি একজন অ্যাডভোকেট, তুমি ফেল করেছো কিনা সেটা তোমার কলিগদের মধ্যেই সীমাবদ্ধ থাকে, কিন্তু তোমার সিনেমা চলছে কিনা, তোমার সিরিয়াল চলছে কিনা, সে যে কেউ রাস্তায় মুখের উপর বলে দিতে পারে, হুম। কারণ সে জানে সত্যিটা। মানে, দাদা, এ কি গো, আর আগের মতো দেখতে নেই, ফুলে গেছো, যে কেউ বলতে পারে। দাদা, আর তো চিরদিনের মতো হলো না, যে কেউ বলতে পারে, কারণ এটা তার অধিকার আছে। সে তার জীবনের ২.৫ ঘন্টা সময় দিয়ে ২০০ টাকা খরচ করে গেছে, তার ভালো না লাগলে তার পূর্ণ অধিকার আছে বলার। আহ, তো আহ, উম, রাহুল দ্রাবিড় বলেছিলেন যে, লোকে বলে আমি অত্যন্ত কনসিস্টেন্ট প্লেয়ার, কিন্তু আমি ফিগারটা আমার এক্স্যাক্টলি মনে নেই, ২৫০টা ম্যাচে হয়তো ৫০টা সেঞ্চুরি করেছি, ২০০ বার কিন্তু আমি ফেল করেছি। তো উই ফেল আ লট, আমরা ফেল বেশি করি জেতার থেকে। আহ, সেটা মেনে নিয়ে এগোনো ভালো। আপকামিং কি কি প্রজেক্ট রয়েছে যেটা নিয়ে তুমি খুব এক্সাইটেড? অনেকগুলো কাজ করছি। বলো। আহ, হঠাৎ করে প্রচন্ড ব্যস্ত হয়ে গেছি। আচ্ছা, সেটা তো খুব ভালো। হ্যাঁ, সেটা বেশ ভালোও লাগছে। এরাও মানুষ বলে একটি ছবি করছি। কৌশিক গাঙ্গুলির ছেলে উজান গাঙ্গুলির নির্দেশনায় কাতুকুতু বুড়ো করছি। আহ, ঠাকুমার ঝুলি বলে একটি সিরিজ করছি। আর আইসিইউ বলে একটি ফিল্মে পার্ট করলাম। আর আরো ২-৩টে ছবি তৈরি হয়ে, মানে কাজ চলছে এবং তৈরি হচ্ছে। সো তুমি এখন প্রচন্ড হ্যাপি এবং খুব ব্যস্ত একজন মানুষ। একদিকে পডকাস্ট, একদিকে তোমার লেখালেখি, আর একদিকে তোমার টানা অভিনয়। এবং সবথেকে বড় কথা হচ্ছে আমার নাটক, যে জানলাগুলোর আকাশ ছিল, সেই নাটকটির গল্পগুলো আমার লেখা, এবং নাটকের মূল চরিত্রগুলোর একটি আমি। সেটা এই মুহূর্তে কলকাতার, মানে বাংলা থিয়েটারে বেশ আলোড়ন তুলেছে, এবং হুম হুম। ২৬শে জানুয়ারি আমরা ২৫তম শো করলাম। তো সেই হিসেবে দারুণ একটা টাইম। কি করে ম্যানেজ করো এত কিছু কাজ একসঙ্গে? সারাদিন কি কাজের মধ্যেই থাকো? আহ, বা-
আসলে প্রচুর টাইম নষ্ট করেছি না। আই ট্রাই টু মেক আপ ফর দ্যাট। এবং আমাদের এটাই মানে যখন কাজ থাকে অনেক থাকে, নাহলে সিলিং দেখা ছাড়া কোনো কাজ থাকে না। আ আর দ দ পডকাস্টের আগে যেমন আলোচনা হচ্ছিল তোমার সাথে, হুম, হুম। সহজ কথা আমার প্রচুর সময় নেয় না। আচ্ছা, আ রিসার্চ এর একটা টাইম লাগে, যেটা আমি খুব ভালোবাসি করতে। করতে। কারণ আমি ন্যাচারালি পড়তে ভালোবাসি। তো এবং একজন গেস্ট আমার কাছে আসবেন, তার সম্বন্ধে পড়াশোনা করব, এটা আমার ভালোই লাগে। অ্যা আ সেইটা করতে হয়। এছাড়া একদিন আমি ২ টো করি, কখনো, কখনো ৩ টে করি। এবং ছুটির দিন দেখে করি, গেস্টদের সুবিধা দেখে করি। আর থিয়েটারটা যখন করেছি তখন মানে যখন ফার্স্ট প্রোডাকশনটার আগে টানা ২৫ দিন অন্য কিছু দিকে মন না দিয়ে শুধু রিহার্সালই করেছি। তখন কোনো সিনেমা সিরিজের কাজ হাতে নিইনি। অ্যা একবার যখন প্রোডাকশন উঠে যায়, তখন খুব বেশি হলে তোমাকে প্রত্যেকটা শো এর আগে একটা রিহার্সাল দিতে হয়। আচ্ছা। কখনো তাও দিতে হয় না। এখন তো আমাদের তাও দিতে হয় না। নাটকের আগে একবার বলাবলি করি, তারপর স্টেজে উঠে যাই। কারণ এখন মুখস্থ হয়ে গেছে সবকিছু। শুধু স্টেজ অনুযায়ী আমাদের অ্যাডপ্ট করতে হয়। তো ঠিক আছে, ম্যানেজ হয়ে যায়। ম্যানেজ হয়ে যায়। আর উম যখন তুমি সেটাই করছো যেটা তুমি ভালোবাসো, তাহলে তো তোমার অবসর সময় বলে কিছু থাকা উচিত না। কারণ যেটা ভালোবাসছো সেটাই করছো। সেটার মধ্যেই রয়েছো। আচ্ছা, পাবলিক অ্যাটেনশন আর পার্সোনাল স্পেস দুটোকে কিভাবে ম্যানেজ করো? I am no দেব। আমি দেব নই। আমাকে দে তাও বা আমাকে আ আমার কাছে লোকে আসলে কি করবে? একটা সেলফি চাইবে। এব এইটুকুনি তো আমি করতেই পারব। আমা আম আ আমাকে দেখে মানুষ ভিড় করে যখন, আমার তো ভালোই লাগে। তাই জন্যই তো শীতকালে ফাংশনে অর্গানাইজাররা আমাকে নিয়ে যায়। এবার সেটা যদি নাই হলো, তাহলে আমার কি করে চলবে? এবং তাতে আমার বিবেকানন্দ পার্কে ফুচকা খাওয়া আটকাচ্ছে না। কিছু যাও খেতে? হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা। মানে বিবেকানন্দ পার্কে আমার থেকে অনেক বড় স্টারেরা খান। একদম। তো আ এবং আম আমার উদীপিতে সাউথ ইন্ডিয়ান খেতে আটকাচ্ছে না। এবং আ যা মজা করার, আ আমি পাইস হোটেলের খুব ভক্ত। বাঙালি পাইস হোটেল এবং পুরনো পাইস হোটেল। সেগুলো খুঁজে বার করতে আমার কোনো অসুবিধা হয় না। এবং কলেজ স্ট্রিট আমার ঘরবাড়ি। অ্যা ও ও বই কিনতেও আমার কোনো অসুবিধা হয় না। তো চলেই তো যাচ্ছে সবই। তার মানে অভিনয় বাদ দিয়ে, লেখালেখি একটা বাদ জিনিস দিয়ে খারাপ লাগে, কি কখনো বলো? সখনো আ আমাদের সাথে সেলফি তুলতে এসে সহজে পারমিশন ছাড়া গাল টিপলে। এটা ঠিক না। কারণ আমি বিদেশে দেখেছি তাদের পেটস কেও আদর করতে গেলে তার একদম। পারমিশন নিতে হয়। হুম, হুম। ওকে। এটা সত্যি কথা। আচ্ছা, তোমাকে কি একটা জিজ্ঞেস করব ভাবছিলাম তোমার কথা প্রসঙ্গে। এখন ঠিক এই মোমেন্টে আমার মনে পড়ছে না। বাট যেটা জানতে চাইবো যে এই যে ধরো সহজ কথা, যেটা সহজের নাম নিয়ে তুমি আম এ এ শুরু করেছো এবং সেখানে সহজকে একটা এপিসোডে আমরা দেখতে পেয়েছি এবং খুব সুন্দর করে তোমার সঙ্গে ও কথা বলছে। মানে ওর যে জার্নিটা, ওর চ্যানেল তৈরি করা, তোমার সঙ্গে যুক্ত হওয়া, এটা কিভাবে? যুক্ত তো ওকে হতেই হয়েছে, ওর ভাগ্যে নেই। এইটা বাবা হিসেবে একেই পেয়েছে। আর চেঞ্জ করতে পারবে না। তো সহজ আর আমি কখনোই উম একজন বড়, একজন ছোট এই জায়গা থেকে মিশিনি। বন্ধু। বন্ধু এবং আ সমান মাপকাঠির মানুষ। এই হিসেবেই আমি সহজের কথাকে খুব গুরুত্ব দিই। আমরা যখন ট্রিপ ডিজাইন করি যে এবার কোথাও ঘুরতে যাবো, আ সহজকে ততটাই দায়িত্ব দেওয়া হয় এখন, যতটা দায়িত্ব আমাদের থাকে। মানে যে কোথায় যাবো? সাপোজ আমরা মধ্যপ্রদেশ যাবো বা আমরা ব্যাংকক যাবো বা আমরা এখানে যাবো। তাহলে কি করব? সেটা তুইও ভাব। মানে এটা নিয়েও এটা রিসার্চ করে? হ্যাঁ, কর। ওকে। অ্যা এবং সহজের মতামতকে ওর মা এবং আমি অত্যন্ত গুরুত্ব দিই। অ্যা তো ভালো লাগে। এর বেশি আচ্ছা, কি বলতে পারব? মাঝখানে একটা দীর্ঘ সময় আ তোমাদের ব্যক্তিগত কিছু সিদ্ধান্তের জন্য হুম, হুম। একটু একটা সেপারেশন এর জায়গা এসছিল। সেই সময়টা সহজ কিভাবে নিয়েছে? বা ওকে তোমরা তো আমি কিভাবে এটা নিয়েছো? জিজ্ঞাসা করেছিলাম আমার পডকাস্টে। ও বলছে ওর মেমোরিতে খুব একটা রেজিস্টার করেনি ওটা। আ
এটা ও বলেছে। আমার তো তাই মনে হয়, এবং যে কারণে আমাদের আবার একসাথে থাকাটা সম্ভব হলো, সেটা একটা বড় কারণ হচ্ছে অ্যা যে সময় আমাদের তুমুল অশান্তি যাচ্ছে, সেই সময়ও একদিনের জন্য প্রিয়াঙ্কা সহজে সামনে আমাকে ভিলেন বানায়নি। আ কারণ সমস্যাটা আমাদের মধ্যে। আমাদের ছেলে কোনো দোষ করেনি। তো প্রিয়াঙ্কা একদিনের জন্য আমাকে ভিলেন বানায়নি, এবং বাবা, বাবাই থেকেছে। সেই সময়টায় যদি প্রিয়াঙ্কার ওই কচি মাথাটায় বিষ ঢুকিয়ে দিত বাবার সম্বন্ধে, তাহলে হয়তো আজকে আমাদের পক্ষে ৩ জনের পক্ষে আর একসাথে কোথাও মিট করাই সম্ভব হতো না। বাহ! আ কোথাও কি সেটা নিয়ে কোনো গিল্ট ফিল আছে এখনো? না, কি বলবো, লেবড়ে ফেলেছি। প্রেম হয়ে গেছে। স্লিপ করে গেছি। যাকগে, ক্ষমা তো করে দিয়েছে, আবার কি? করে বাহ! ফেলেছি কি কি? নির্দ্বিধায় বললে এটা, হ্যাঁ? এবং আ ধরে নাও মানে এই যে ধরো কোনো একটা সম্পর্ক একটা ভাঙনের জায়গায় চলে এলো। তারপরে আবার সেটাকে পুনরায় এক জায়গায় নিয়ে যাওয়া কি সম্ভব? তোমার কি মনে হয়? সম্পর্ক তো এমনিতেই বদলে, বদলে যায়। মানে অ্যা আমাদের অ প্রিয়াঙ্কাকে আমি যখন থেকে চিনি, প্রিয়াঙ্কার ১৩ বছর বয়স। আ আমার তখন ২০। সেইখান থেকে আজকে এত দূর জার্নি। মানুষটাও তো বদলেছে। আ আজকে প্রিয়াঙ্কাকে দেখলে আমি হা হয়ে তাকিয়ে থাকি। মানে তুমি বলছিলে না যে তোমার কোনো রিগ্রেট নেই? আমার সত্যিই কেন রিগ্রেট নেই? ধরো, আ ওই সময়ে ওই ঘটনাগুলো না ঘটলে আজকে যে প্রিয়াঙ্কাকে আমরা পাচ্ছি, আজকে যে প্রিয়াঙ্কাকে আমরা দেখছি, যার 2.6 মিলিয়ন ফলোয়ার্স, পেতাম না। আ সেই সময়টায় প্রিয়াঙ্কাকে প্রিয়াঙ্কা এবং আমি অ্যাজ আ কাপল একে অপরকে খইয়ে দিচ্ছিলাম। বা আজকে তোমরা যে রাহুলকে দেখছো সেটাও পেতে না। আমরা দুজন দুজনের উপর ওভার বিয়ারিং হয়ে গেছিলাম। দু প্রিয়াঙ্কার উম আমি আমরা যখন বাড়িতে থাকছি তখনও একসাথে। পেয়ার্ড ও হচ্ছে একসাথে। সিনেমা করতেও যাচ্ছি একসাথে। আউটডোর শুটিং ও করছি একসাথে। আমাদের কোনো অন্য বারান্দাই নেই যেখানে আমরা নিঃশ্বাস নেব। এবং আজকে যে প্রিয়াঙ্কা, আজকের যে অ্যা প্রিয়াঙ্কাটা, সেটা কিন্তু একদম ওই ঘুরে দাঁড়ানোর থেকেই এসেছে। সেই প্রিয়াঙ্কাকে আমি প্রচন্ড ভালোবাসি। অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি রেসপেক্ট করি। অ্যা এবং আশা করি প্রিয়াঙ্কার তরফ থেকেও সেটাই। মানে না হলে ওই বা চাইবে কেন ফিরে আসতে? অ্যা এরকম একটা ছাগলের কাছে। তো আ আমার মনে হয় যে যা হয়েছে, কারণ এটা খুব ঝামেলার ছিল, জানো তো? মানে আজকে রাহুলের সাথে দেখা হলো। কোন রাহুল? আরে রাহুল প্রিয়াঙ্কা। আজকে একদম। আজকে প্রিয়াঙ্কার সাথে দেখা হলো। কোন প্রিয়াঙ্কা? আরে প্রিয়াঙ্কা রাহুল। এই যে ব্যাপারটা ছিল, আজকে রাহুল বললে রাহুলই এবং প্রিয়াঙ্কা বললে প্রিয়াঙ্কাই। যদিও তারা রাহুল প্রিয়াঙ্কা। হ্যাঁ? এই জার্নিটা আমাদের খুব দরকার ছিল। সো আ ধরো যে ভুলটা তুমি করেছো সেই ভুলটাকে ভুল না, লেবড়েছি। সেটা যদি উল্টো তরফ থেকে হতো, তুমিও কি হয়েছে তো। সেম অ্যা কে বলেছে? আমি আচ্ছা আর কিছু হয়েছে। বলব না। ওকে। তার মানে দুজনেই আবার এক জায়গায় ফিরে এসছো হ্যাঁ, এবং সেটা উইলিংলি ভালোবেসে রয়েছো, ভালোবেসে ফিরে এসছো হুম, আবার। এবং এখন ভালো আছো। সেটাই ম্যাটার করে। সেটাই ম্যাটার। আচ্ছা একটা ছোট্ট করে র‍্যাপিড ফায়ার করি আমরা। করো, অভিনেতা না হলে কি হতে? লেখক। উম এমন একটা রোল যেটা করতে গিয়ে সবথেকে বেশি ভয় পেয়েছো তুমি? এটা র‍্যাপিড ফায়ার তো হচ্ছে না। আমি কি না তুমি একটু এলাবোরেট করেও বলতে পারো। নট হ্যাঁ, নেসেসারি একটা কথায় বলতে হবে। আমি ভয় পাইনি আজ পর্যন্ত। কোন চরিত্র। উম ভয় অ্যাজ এন ইমোশন আমার মধ্যে নেই। ওকে। আমি সব রকম অ্যাডভেঞ্চার স্পোর্টস করি। আমি সেভাবে সিএম কেও ভয় পাই না। সেভাবে পিএম কেও ভয় পাই না। ওদের দুজনকেই অসহ্য লাগে। কাকে ভালো লাগে পলিটিশিয়ানদের মধ্যে? যেটা অন্য দিনে বলছি তোমাকে। আচ্ছা রাজনীতি থেকে ডাক পেলে কি যাবে? আমি পেয়েছি, যাইনি। কেন?
আমি রেসপন্সিবল নই অতটা। আচ্ছা। তার মানে ইন ফিউচার যাওয়ার কোনো সম্ভাবনা না। আছে? সেটাও নেই। রাজনীতিতে তো আছি, সবাই আছে। এই মুহূর্তে তোমার সাথে এই পডকাস্টটা করাও আমার একটা রাজনীতি। কিন্তু দলীয় রাজনীতি, সক্রিয় রাজনীতি, দলীয় দলীয় রাজনীতি রাজনীতিতে। এবং দেয়ালে আমার নাম থাকবে এই চিহ্নে ভোট দিন, সেটা হবে না। আচ্ছা, এমন একজন পরিচালক যার সঙ্গে তুমি আবার কাজ করতে চাইবে? অনেকে। সৃজিত, প্রদীপ্ত, এই ২ জন সবার আগে। থিয়েটার না ক্যামেরা? দুটোই। দুটোর নিজস্ব চ্যালেঞ্জ আছে। থিয়েটার কারণ একটা ওইটা লাইভ মাধ্যম এবং সিনেমাত তার কারণ হচ্ছে অনেক সময় তোমাকে শেষ দৃশ্য দিয়ে আ শুটিং লোকেশনটা এমন পাওয়া গেল, তোমাকে শেষ দৃশ্যটা সবার আগে করতে হবে। তো মনের মধ্যে পুরো ৮০ খানা সিনের ড্রাফট তৈরি করে নিয়ে ৮১তম সিনটা অভিনয় করারও চ্যালেঞ্জ আছে। এমন একটা অভ্যাস যেটা তুমি সেটে ব্রেক করো না কক্ষনো? মোবাইল দেখি না, মোবাইল? দেখি না। ও, সেটে যতক্ষণ থাকি মোবাইল দেখি না। তাই? ওকে, দ্যাটস আ গুড হ্যাবিট। এমন একটা অ্যাডভাইস যেটা মনে হয় তুমি আগে যদি পেতে খুব ভালো হতো, সেটা অনেক পরে পেয়েছো। মানে এমন একটা অ্যাডভাইস যেটা যদি আমি আগে পেতাম খুব ভালো হতো। আ পরে পেয়েছি। আ আমার মনে হয় এটা আমি আমার বাবা-মাকেও দোষ দেব। আ আমাদের ছোটবেলা থেকে টাকা হ্যান্ডেল করাটা শেখানো হয়নি। ট্রু। আমি টাকা রোজগার করতে জানি। টাকা কিভাবে হ্যান্ডেল করতে হয় জানি না। এই যেটা সহজকে অত্যন্ত ভালোভাবে শেখাচ্ছে প্রিয়াঙ্কা। আমি দেখতেও পাই না আমার টাকা অর্ধেক সময়। কোথা দিয়ে আসে, কোথা দিয়ে বেরিয়ে যায়। কারণ আমি নভিও রিচ। আমি ব ব আমি বড়লোক হওয়াটা আমার আয়ত্তের মধ্যে নেই। মানে আমি হুম। অ্যা বনেদি বড়লোক নই। অ্যা তো আমি ফার্স্ট জেনারেশন টাকা দেখছি। সো বাচ্চাদের ছোটবেলা থেকে টাকার এডুকেশনটা খুব ইম্পোর্টেন্ট। বাহ! আচ্ছা, টিমে এখন সবথেকে বেশি পাওয়ার কার? অ্যাক্টর, ডিরেক্টর না প্রোডিউসার? সবসময় এটা আ যতক্ষণ না রিলিজ হচ্ছে ফ্লোরে ডিরেক্টর আ এবং রিলিজটা প্রোডিউসার 90% সবসময়। রিলিজের রিলিজের দায়টা প্রোডিউসারের দায়িত্বটা। ওকে। কখনো কোনো আনফেয়ার সিচুয়েশন এ চুপ করে থেকেছো, সেটা নিয়ে পরে রিগ্রেট হয়েছে? না, আমি কোনোদিন কোথাও চুপ করে থাকিনি। প্রতিবাদী তুমি অলওয়েজ। আমি জানি না তার কাটা। আচ্ছা, তোমার কাছে কি ফেমটা কি? ফ্রিডম না প্রেশার? রেসপনসিবিলিটি। যারা আমাকে ফেম দিয়েছে তাদের প্রতি, আমার দর্শকদের প্রতি। যেকোনো পুরস্কার সেটা কি ভ্যালিডেশন নাকি পলিটিক্স? আমি পেয়েছি আবার পাইওনি। তাহলে আ কি বলি? আ যখন আমি পুরস্কার পেয়েছি তখন আমি পলিটিক্স করিনি। যখন আমি পাইনি তখন কে পলিটিক্স করে পেয়েছে সেটা দেখতেও যাইনি। ফলে আমি এগুলো নিয়ে বদার্ড ও নই। আমি পুরস্কার আমার কাছে আসবাব ছাড়া কিছু নয়। কারণ সত্যি এটা ভ্যালিডেশন নয়। পুরস্কার কোনোদিন ভ্যালিডেশন হতে পারে না আমাদের দেশে। ওকে। কারণ অনেক অনেক এক্সটার্নাল ফ্যাক্টর কাজ করে। অনেক এক্সটার্নাল ফ্যাক্টর কাজ করে। ইনফেক্ট দর্শকদের ভ্যালিডেশনও যে সবসময় ঠিক হয় তা নয়। মানে ধরো আ 'আনন্দ' সিনেমাটার কথা যদি বলি, আমরা সবাই রাজেশ খান্নার অভিনয় নিয়ে তো উন্মাদ হয়ে যাই। হুম, কিন্তু অ্যাকচুয়ালি রাজেশ খান্নার চরিত্রটাকে নিয়ে আমরা উন্মাদ হই। তার থেকেও কঠিন পার্টটা করছে অমিতাভ বচ্চন। হুম। কিন্তু আমরা বেশিরভাগ সময় চরিত্রটাকে ভালোবেসে বলি, ওই অভিনেতাটা খুব ভালো। যে অনেক থ্যাঙ্কলেস চরিত্র করে। আমি এত আ women centric ফিল্ম এবং ওটিটি করেছি, যেখানে আমার কাজই ছিল টু প্লে আ ব্যাড হাসব্যান্ড। আমি খুব ভালো করেছি সেগুলো। কিন্তু দর্শকদের কখনো বলার সময় এটা মনে পড়ে না। তার কারণ ওরা ওই চরিত্রটাকে পছন্দই করেনি। আসার সঙ্গে, সঙ্গে নায়িকাকে বলছে, "কি ব্যাপার যে ঘরটা অগোছালো কেন?" উম মা দেখলাম বাইরে রেগে আছে। যাও গিয়ে মার সাথে কথা বলো। মানে আমার অ্যাপ্রোচ টাই এত বাজে। পুয়ার মেয়েটির প্রতি, হুম, যার হুম, প্রতি লোকেদের ইমোশন আছে। হুম, হুম। যে আমাকে তার ভাল লাগছে না। কিন্তু ওটাই আমি চেয়েছি। একদম।
ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য যদি একটা শব্দ বা একটা, হ্যাঁ, একটা শব্দই বলতে হয়, কি বলবে? ফ্যামিলি। ওকে। আম এখনকার, মানে এখন যে তুমি অভিনয় করছো সেটা কি প্যাশন না সারভাইভাল? প্যাশন। অভিনেতা হিসেবে কি কম্প্রোমাইজ করতে হয়েছে তোমাকে? অভিনেতা হিসেবে আমাকে কম্প্রোমাইজ করতে হয়েছে উম খাওয়া-দাওয়া একটু। আচ্ছা। একটু খাওয়া-দাওয়া কম্প্রোমাইজ করতে হয়েছে। তাও খুব একটা যে করেছি আমার গাল-ফাল দেখলে বুঝবে। আমি ভাত খুব ভালোবাসি। ভাত ছাড়া আমি অসম্ভব। লাঞ্চে ভাত না পেলে রেগে যাই। অ্যা কিন্তু পশ্চিমবঙ্গের ভিতরে ঘোরাটা একটু কম্প্রোমাইজ করতে হয়েছে। মানে আমি চাইলেই বিষ্ণুপুরের আ টেরাকোটা মন্দির বা জয়পুরের জঙ্গলে যেতে পারব না। কিন্তু বাংলার বাইরে যে ঘুরতে পারি তার টাকাটাও ওই কারণেই আসে। একদম। আচ্ছা, সোশ্যাল মিডিয়া তোমার কাছে কি? একটা পাওয়ার না ট্র্যাপ? unknown beast কখন কিভাবে রিঅ্যাক্ট করবে জানি না। কোনদিন আদর করতে পারে, কোনদিন ঝগড়া করতে পারে, কোনদিন আছড়ে দিতে পারে। তুমি এটা পজিটিভ ভাবে দেখো না নেগেটিভ ভাবে দেখো? অ্যাটম বোমা দিয়ে তুমি নদীর গতিপথও বদলে ফেলতে পারো, আবার একটা শহর নিশ্চিহ্নও করে ফেলতে পারো। অ্যা কম্পিউটারটা দায়ী নয়। কম্পিউটারটা যে অপারেট করছে তার উপর তার ইনটেনশন এর উপর ডিপেন্ড করছে কিভাবে ইয়ে হবে। সোশ্যাল মিডিয়াও তাই। তুমি কিভাবে মানে এটা তোমার অ্যালগরিদম ডিসাইড করবে তোমার কাছে ডিজে অরুণ আসবে না সেন ওয়ার্নের বল। তুমি যদি ডিজে অরুণ দেখায় অভ্যস্ত থাকো তাহলে ডিজে অরুণই ঘুরে ফিরে আসবে। আমার কাছে আসে সেন ওয়ার্ন, সচিন বাহ! তেন্ডুলকার, লিওনেল মেসি। তো আমি কি করব? একদম। অভিনেতা হিসেবে সবথেকে বড় ভীতি কি তোমার? অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া। বাকি সব অভিনেতাদের যে ভয়। আ তোমার সবথেকে প্রিয় অভিনেতা, অভিনেত্রী কারা? কে বললাম না, কারণ অনেকেই হবেন, তাই কারা? অনেক। কারা? রবি ঘোষ, তুলসী চক্রবর্তী, বিকাশ রায়, উত্তম কুমার, আ উম ঋত্বিক চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, আ ছায়া দেবী, আ ছায়া দেবী, আ ছবি বিশ্বাস, বিকাশ রায়, বললাম মনে হয় বিকাশ রায়। হুম। আ আ শাহরুখ খান তো বটেই। কিছুতেই নিজের কম বয়সটাকে অস্বীকার করতে পারব না। আ দিলীপ কুমার, কমল হাসান, আ আলিয়া ভাট, বাকি কে রইল? হুম, অনেক বাকি রয়েছে। ওয়াহিদা রেহমান। আ এখনো বিদেশটাতে যায়নি, ছেড়ে দিচ্ছে। বিদেশটা ছেড়ে আচ্ছা, অনেকেই রয়েছেন হ্যাঁ। আরকি। আচ্ছা, এমন একটা চরিত্র যেটা দেখলে মনে হয় এইটা যদি তুমি করতে পারতে বা তোমার কাছে আসতো এই রোলটা, তাহলে খুব ভালো হতো। দেখো যদি একটা চরিত্র দেখে আমার মনেই হয় এটা আমি ভালো করতে পারতাম, তার মানে সে ভালো করেনি। আর তাই ডেফিনিটলি। যদি হয় তাহলে সেই ছবিটা আমি দেখে নিজের সময় নষ্ট করেছি। তো তবুও মনে হয়েছে কি কখনো? আমার আহ আমার কি আমার 'নটবর নট আউট' বলে একটা সিনেমা ছিল, যেটা একদম ফ্লপ করে। কিন্তু এটার স্ক্রিপ্টটা শুনে মনে হয়েছিল, এটা আমি করলে দারুণ করব। আ তারপর আ আমাকে দেওয়া হয়নি সেই চরিত্রটা। যদিও আমি তখন খুবই হিট নায়ক। আ এবং নিয়ে আসা হয়েছিল একজন র‍্যাংক নিউকামার কে এবং সে একদম ঝুলিয়ে মাঠ করেছিল। এবং সিনেমাটাও পুরোপুরি তার জন্যই ফেল করেছিল। এবং তারও দোষ নয়। তার ল্যাঙ্গুয়েজটার উপরই দখল ছিল না। তো 'নটবর নট আউট'। আচ্ছা, রাইট নাও, মানে এখন যেখানে তুমি রয়েছো, যে জায়গায় এসে পৌঁছেছো, ইউ আর, মানে কি ফিল করো? এখন তুমি ফুলফিলড নাকি এখনো ফাইট করছো? ফাইট করছি, ফাইট করছি। স্টিল কারণ নাও ফাইটিং? হ্যাঁ, কারণ আমি এখন এই যে নতুন মাধ্যমে এসেছি, যেখানে আ তোমাদেরকে জয়েন করেছি, আ তোমাদের থেকে শিখছি প্রশ্ন করা এবং কথা চালিয়ে যাওয়া। তো এখানেও আমাকে উন্নতি করতে হবে এবং
আই এম এনজয়িং দিস ইউটিউব থিং, যে এখানে আমাকে কোনো ডিস্ট্রিবিউটরের উপর বসে থাকতে হবে না যে আমার শো টাইমিং কটায়। এখানে আমাকে কোনো চ্যানেলের হাতে ছেড়ে দিতে হবে না যে আমাকে সন্ধ্যে ৭টা স্লটটা দিও প্লিজ, তাহলে ভালো চলবে আমার সিরিয়ালটা। এখানে আই অ্যাম দ্য কিং, আই অ্যাম দ্য ডিসিশন মেকার, এবং ফর আ চেঞ্জ আই অ্যাম দ্য প্রোডিউসার অলসো। সো এখানে আরো এক্সপ্লোর করার আছে। সহজ কথা ইজ জাস্ট দ্য বিগিনিং, আরো অনেক কিছু করার আছে। আমাদের যারা দর্শকরা রয়েছেন, তোমাকে যারা ভালোবাসেন, তোমার যারা ফ্যান রয়েছেন তাদেরকে কি বলবে? আহ কি বলবো? ডেবিয়ান লিস্টে আসার তো অনেক দিনের ইচ্ছে ছিল, এবং সুজাতা দিকে আমি আলাদা করেও অনেকবার মেসেজ করেছি, এবং মেসেঞ্জারেই বেশি কথা হয়েছে আমাদের। এবং আমার ডেবিয়ান লিস্টের মেজাজ খুব ভাল লাগে, তার পরিবেশ খুব ভাল লাগে, এবং কিছু কিছু পডকাস্টে গিয়ে বড্ড বিরক্তি হয় যে তারা কাজ নিয়ে না জানতে চেয়ে ব্যক্তিজীবন নিয়ে কাদা ঘাঁটতে বেশি ভালোবাসে। সেটা সুজাতাদির কোনোদিন দেখিনি, তাই জন্যই আসার ইচ্ছে ছিল। আপনারা কিন্তু দেখবেন, আমার এপিসোড শুধু নয়, ডেবিয়ান লিস্ট দেখবেন, আর সহজ কথাও দেখবেন। থ্যাংক ইউ সো মাচ। তবে শেষ এখানেই করছি না, কারণ তোমার জন্য দুটো গিফট হ্যাম্পার রয়েছে। একটা রয়েছে বাঞ্ছারামের তরফ থেকে। মিষ্টি খেতে ভালোবাসো? হ্যাঁ, হ্যাঁ, ওকে, সো বাঞ্ছারামের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। তোমার সহজ আর প্রিয়াঙ্কার জন্য। অ্যান্ড বি মতিরামের তরফ থেকে একটা সিলভার জুয়েলারি তোমার জন্য। মোস্ট ওয়েলকাম। আমার অনেকটা কাজ তুমি করে দিয়েছো, বাট ডেফিনেটলি এটা বলবো, তুমি আমার পছন্দের একজন অভিনেতা, এবং তোমার সঙ্গে কথা বলে বা গল্প করে, প্রথমবার গল্প করার সুযোগ হলো, আমারও খুব ভালো লাগলো, কারণ খুব পজিটিভ একটা ভাইব পেলাম তোমার সঙ্গে কথা Thank you. বলে। সহজের জন্য অনেক শুভেচ্ছা রইলো, খুব ছোট। আগামী দিনে ওর ইচ্ছে, তোমাদের ইচ্ছে, সবটা মিলিয়ে যেন ওর সবটা সফল হয়। থ্যাংক ইউ। অ্যান্ড তোমার প্রিয়াঙ্কার দুজনের জন্যই অনেক শুভেচ্ছা। থ্যাংকস আ লট সুজা। খুব ভালো থেকো। আর আপনারাও খুব ভালো থাকবেন। রাহুলের অভিনয় তো আপনারা দেখেনই, দেখবেনও। তবে সহজ কথা, সেটাও কিন্তু খুব সহজ করে, দারুণ করেও অনুষ্ঠানটা করে। আমার খুব ভালো লাগে, নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লাগে। সেটা যেমন সঙ্গে থাকবেন, ডেবি আনলিস্টের সঙ্গে থাকতে একদম ভুলবেন না। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। রয়েছে আরও যারা আমাদেরকে ভালোবাসেন, তারা কিন্তু আমাদের যে চ্যানেল, সেটা সাবস্ক্রাইবার করার পাশাপাশি আমাদেরকে ফলো করবেন, লাইক করবেন, এবং অনুষ্ঠান নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। মাঝে মধ্যে পর আমরা লাইভে আসার চেষ্টা করব আপনাদের সঙ্গে আড্ডা দিতে, এবং সে সময় আপনাদের মতামত ডেফিনেটলি একদম সামনাসামনি শুনবো। তাই এভাবেই সঙ্গে থাকবেন, আর অবশ্যই ভালো থাকবেন।